ছোটবেলায় ধোনি ইজ ইকুয়াল টু আইপিএল কেউ যদি বলে ব্যাট করলে তার এগেইনস্টে কোন বোলারকে নামানো হবে। That's a good shot, beautifully played down the ground. That's a lovely cover to straight drive. আগের দিন ধোনি ক্যাপ্টেন্সি করেছিল কিন্তু কলকাতার সামনে চেন্নাইকে হারতে হয়েছিল, কিন্তু কাল সেকেন্ড ম্যাচ যেখানে ধোনি কাল ক্যাপ্টেন্সি করছিল এবং তার পাশাপাশি কালকে ধোনির পারফরমেন্স 43 বছর বয়সে অসাধারণ খেলা। কালকে ধোনি কি ছেড়ে কি বলবো, 11 বলে 26 রান করেছে, ব্যাটে ক্যাচ নিয়েছে, দুর্দান্ত একটা স্টাম্পিং করেছে আর একটা রান আউট। ধোনি 43 বছরের বয়সে চলছে। সৈকত, ধোনি বুদ্ধা হোগা তেরা বাপ। একদম আমি বলেছিলাম আগের পডকাস্টে যে থালা এবার রিটায়ারমেন্ট নেওয়ার পালা, আমি সব ফিরিয়ে নিচ্ছি এই কথাগুলো। একদম ছোটবেলায় আমরা যেমন দেখে আসতাম, আমরা যখন স্কুলে পড়তাম ধোনি আসতো ঠিক ফিনিশিং এর ওই ওভার্স গুলোতে, ম্যাচ খুব টাইট পজিশনে থাকতো আর ধোনি ঠিক ধারাধার একটা 4 মেরে 6 মেরে জিতিয়ে দিত ম্যাচটাকে, ফিনিশিং মারাত্মক দিত আর লাস্টের দিকে নট আউটও থাকতো। সেম জিনিস 15-20 বছর হতে চললো, এখনো কিছু পাল্টাচ্ছে না, এখনো ধোনি সেই স্টাইলেই ম্যাচ ফিনিশ করছে এসে। খুব দেখতে ভালো লাগছে, খুব ভালো সাইন্স এগুলো। একটা ফ্যাক্ট শুধু সৈকত, যখন আইপিএল শুরু হয়েছিল, যখন ধোনি সিএসকে হয়ে প্রথম ক্যাপ্টেন্সি করা শুরু করে, তখন উল্টো দিকে ক্যাপ্টেন্সি করতো আমরা সচিনকে দেখেছি, আমরা সৌরভকে দেখেছি, আমরা শেনওয়ারকে দেখেছি, যারা ধোনির সিনিয়র। তারপরে ধোনি তারপরে কন্টিনিউ করেছে তার ক্যাপ্টেন্সি, তারপরে আমরা রোহিতকে ক্যাপ্টেন্সি করতে দেখেছি, আমরা কোহলিকে ক্যাপ্টেন্সি করতে দেখেছি, যারা হচ্ছে ধোনির জুনিয়র। এখন আমরা পরের জেনারেশনকে দেখছি, যেখানে রাজাত পাতিদার ক্যাপ্টেন্সি করছে, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করছে, এখনো ধোনি ক্যাপ্টেন, মানে জুনিয়রের জুনিয়র। হ্যাঁ, এরকম কিছু আছে যে কিছু প্লেয়ার্স আছে এই আইপিএল এ খেলছে যারা ধোনির ক্যাপ্টেন্সি শুরু করার পরে তারা জন্মেছে, এরকম কিছু কিছু প্লেয়ার্স আছে, যেটা আমরা অ্যাডেও দেখেছি আইপিএল এর, যেটা যেটা প্রমোশনাল অ্যাডস হয়। বৈভব সূর্যবংশীকে নিয়ে একটা এরকম অ্যাড ছিল যে ধোনি আইপিএল জেতার পরে এরকম কিছু কিছু প্লেয়ার্স হয়েছে যারা জন্মেছে। তো আমরা এখানে এতটা ইম্প্যাক্ট ধোনির, মানে ধোনি ইজ ইকুয়াল টু আইপিএল কেউ যদি বলে, খুব কিন্তু ভুল হবে না, অবশ্যই ভুল হবে না। আর সৈকত, ধোনি কিন্তু অসুস্থ, ধোনি ফুল ফিট নয়, কারণ ধোনির একটা হাঁটুতে ব্যথা আছে। কালকে বারবার বল ধরতে গিয়ে হোক বা রান নিতে গিয়ে হোক ধোনিকে স্ট্রাগল করতে হয়েছিল। এটা এক্সপেক্ট করা উচিত নয়, এটা এক্সপেক্ট করা উচিত নয়। 43 বছর বয়সে ম্যাক্সিমাম লোক, মানে যে কোনো রকম রিটায়ার্ড প্লেয়ার আমি যদি ডেকে আনি হঠাৎ করে, তারা কিন্তু পারবে না, মানে এটা একটা মানুষের পক্ষে এক্সপেক্ট করা একেবারেই সম্ভব নয় যে 43 বছর বয়সে সারা বছর কিন্তু কিছু ক্রিকেট খেলে না, এমন নয় যে সে কম্পিটিটিভ খেলা খেলছে বা তার রোল খুব লিমিটেড। ধোনি কিন্তু 20টা ওভার ধরে স্কোয়াড করে কিপিং করে, তারপরেও 0.16 সেকেন্ডস এর মধ্যে স্টাম্প করছে, যেটা কিন্তু যেটা অন্য ইন্টারন্যাশনাল যারা ইভেন উইকেট কিপার যারা খেলছে তাদের প্রাইমে রয়েছে তারাও কিন্তু পারবে না, তাদের পক্ষেও সম্ভব নয় এত এত ফাস্ট রিয়াকশন টাইম। তো হ্যাটস অফ। আর ধোনি যে লাস্টে এসে ফিনিশিং করছে 43 বছর বয়সেও, যে ধোনিকে আমরা ধরছি যে হ্যাঁ মাহি আছে, এখনো ম্যাচ বাকি আছে। আরে শিবম দুবে তো ম্যাচটা ডুবিয়েই দিয়েছিল। শিবম দুবে ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার, অ্যাক্টিভ প্লেয়ার, সে ম্যাচটা প্রায় ডুবিয়েই দিয়েছিল, সেখান থেকে ধোনি এসেই তো ম্যাচটা বের করলো। হ্যাঁ, শিবম দুবেকে গালাগালি খাওয়ার থেকে কিন্তু মাহি প্রচন্ড বাঁচিয়ে দিয়েছে। এই ম্যাচ যদি হেরে যেত চেন্নাই, তাহলে কিন্তু মেন দোষী হতো শিবম দুবে। ওইরকম একটা ধ্যারানো ইনিংস, এত স্লাগিশ ইনিংস চেস করার সময় কিন্তু একদমই মানানসই নয়, একদমই অ্যাকসেপ্টেবল নয়। তুমি এমন কিছু হাই টার্গেট চেস করছো না যে তুমি এতটা তুমি টাইমে খেলবে। পিচ কিন্তু এতটাও ডিফিকাল্ট ছিল না যতটা শিবম দুবে দেখাচ্ছিল, শিবম দুবেকে দেখে যেটা মনে হচ্ছিল। কিন্তু সৈকত, এই যে কালকে রানটা সিএসকে সাকসেসফুলি চেস করতে পারলো,
এটা কি কালকে 166 167 ছিল বলে? এটা যদি 180 হতো তাহলে সিএসকে মনে হয় স্ট্রাগল করতো, তাই না? হ্যাঁ, 180 স্ট্রাগল করতো অবশ্যই। ওরা ওদের যে লাস্ট হুম, ট্র্যাক রেকর্ড, ওরা কিন্তু লাস্ট 10টা না 11টা ম্যাচে 180-র উপরে চেস করতে পারেনি, এটা একটা স্ট্যাট আছে। হ্যাঁ, হুম, 166 একটু বিলো পার স্কোর ছিল, যেটা ঋষভ পান্ত পরে এসে প্রেস কনফারেন্সে, সরি পোস্ট ম্যাচ রিভিউ, বলেছে ওটাতে বলে যে আমরা 10-15 রানস মতো শর্ট ছিলাম। শর্ট আর করেছে। আজকে আমরা লখনৌয়ের ব্যাটিং এ আসি শুরুতে। হুম, সিএসকে হুম, টস জিতে লখনৌকে ব্যাট করতে ইনভাইট করে ব্যাট ফার্স্টে। করতে পারে, হ্যাঁ। পিচ কিন্তু 180-185 এর মতোই ছিল, 166 এর ছিল, পিচ হ্যাঁ। কিন্তু ছিল না। আর আমি কিন্তু হুম, বরাবর ফার্স্ট থেকেই বলে আসছি, লখনৌ এর এই যে ব্যাটিং, এটা কিন্তু তিনটে পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে। এক হচ্ছে এইডেন অবশ্যই। মার্করাম, মিচেল মার্শ একদম শুরুতে, তারপরে নাম্বার 3-তে শুরুতে পুরান। এই তিনজনকে নিকোলাস বাদ পুরান, দিয়ে আর কিন্তু তারপর তারপর ঋষভ পান্ত। পান্ত যদি ঋষভ খেলে পান্ত তাহলে পান্ত। পান্ত আছে, কিন্তু ওই পিলারটা হচ্ছে কাইন্ড অফ, মানে কি বলে, যে একটা চেয়ারের যেমন চারটে পায়া হয়, একটা পায়া হুম, ভাঙা থাকলেও বাকি তিনটের সাপোর্টে কিন্তু চেয়ারটা দাঁড়িয়ে থাকে। ঋষভ পান্ত হচ্ছে ওই ভাঙা পায়াটাকে বলা যেতে পারে। ঋষভ পান্ত কিন্তু যদি আচ্ছা। আহ, খারাপও করে, তার সত্ত্বেও কিন্তু টিমটা হুম, এতদিন কিন্তু রান করছে, ঠিক হ্যাঁ, আছে। সেটা তো করেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই হুম, বাকি তিনজন সেটা তো ঠিক করেছে। এতটাই এফেক্টিভ খেলছে, এতটাই ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, যে ঋষভ পান্তের এত খারাপ ফর্মে সত্ত্বেও টিম জিতে যাচ্ছে, যেখানে হুম, আর কেউ নেই কিন্তু এই ব্যাটিং এ। তো আমরা হুম, দেখলাম লাস্ট গেমে যে না মার্করাম চলেছে, না মার্শ চলেছে, না পুরান চলেছে, এই তিনজনের একজনও হুম, চলেনি। এবার একদমই চলে। যখনই আমরা দেখি যে এরকম তিনটে পিলারের মধ্যে একটাও পিলার চললো না, তো ওই যে ভাঙা পিলারটা, কাইন্ড অফ আমি বলি হুম, যদি ঋষভ পান্তকে, তার উপর প্রেশারটা চলে আসে। আর এটা একটা হুম, খুব ভালো সাইন যে ঋষভ পান্ত ফাইনালি রান পেয়েছে। ফাইনালি মেবি রান পেয়েছে, মেবি হ্যাঁ। অতটা হাই স্ট্রাইক রেটে নয়, কত 128-129 স্ট্রাইক রেটে রান পেয়েছে, বাট যাই হোক, স্টিল, ঠিক আছে, ফাইন। তবু কালকে হ্যাঁ একটা 60 রানস, অড রানের হ্যাঁ একটা রান রানস স্কোর করেছে, আন্ডার যেটা দ্য বেল্ট, পরবর্তীকালে কনফিডেন্স দেবে। হ্যাঁ হুম, রানস আন্ডার দ্য বেল্ট, টাইম স্পেন্ট এট দ্য ক্রিজ, এটা পরবর্তীকালে হয়তো হেল্প করতে পারে। তবে আমার যেটা মনে হয় যে কালকে এলএসজি যে ব্যাটিংটা ঠিকভাবে স্কোর করতে পারলো না। পরে ঋষভ পান্ত যেটা পোস্ট ম্যাচে এসে বলেছে যে আমরা 15-20 রান কম করেছি। আমার মনে হয় সেটা এর কিছুটা ভুল স্ট্র্যাটেজি আছে। কারণ আমি আহ, দেখছিলাম প্রথম দিকে মার্শ এবং নিকোলাস পুরান, মার্কাম আউট হয়ে যাবার পরে ওরা খুব যেন সাবধানতার সাথে খেলছিল, যেখানে অনেক বল ছেড়ে দিচ্ছিল, লিড করে দিচ্ছিল, কম্বোজের বল, খালিলের বল। আর আরেকটা জিনিস, যেটা চেন্নাইয়ের বোলারদের আমি বাহবা দেবো, বিশেষ করে যারা প্রথম দিকে পাওয়ার প্লেতে বল করছিল। কালকে যদি আমরা চেন্নাইয়ের বোলারদের লেংথ দেখি, তারা না তো করছিল শর্ট লেগ, না করছিল সামনে, ঠিক আছে, তারা করছিল ম্যাক্সিমাম গুড লেংথে বল, যে বলগুলোতে না করা যাবে ড্রাইভ আর না মারা যাবে পুল, ঠিক আছে। তো সেই জন্য লেংথ দেখে কালকে মিচেল মার্শ এবং নিকোলাস পুরান অনেকগুলো বল লিড করে গেছে। ভেবেছে ঠিক চেন্নাইয়ের, আছে, আজ হ্যাঁ চেন্নাইয়ের সেটেল হই। বোলিং নিয়ে কোনো প্রশ্ন নেই, চেন্নাইয়ের বোলিং হুম, বরাবর ফার্স্ট ম্যাচ থেকে খুবই ভালো। ইভেন ওদের দুটো বোলার খালিল আহমেদ আর নূর আহমেদ, দুজন কিন্তু পার্পল ক্যাপে টপ 5 এর মধ্যে রয়েছে। অবশ্যই। বোলিং নিয়ে আমার একদমই কালকে নূর কনসার্ন ছিল যদিও না। উইকেট পায়নি, কিন্তু 4 ওভারে মাত্র 13 রান দিয়েছে। চার হ্যাঁ ওভারে কিন্তু, মাত্র 13 রান দিচ্ছে, হ্যাঁ উইকেট পায়নি। হ্যাঁ, কারণ নূরকে মোটামুটি সবকটা টিম বুঝে নিচ্ছে যে একে সামলে খেলতে হবে। আর যখনই হ্যাঁ, এটা কোনো বোলারের সাথে হয়, কি হয় জেনারেলি, যে তার ইকোনমি রেট খুবই কমে যায়, কারণ ব্যাটসম্যানরা খুব সাবধানী অবলম্বন করে খেলে, হ্যাঁ। হুম, উইকেট তাকে দিতে চায় না। বাট এটার যে প্রেসারে ইম্প্যাক্টটা, অন্য লোকে উইকেট পায়, অন্যরা উইকেটটা পেয়ে যায়, যেটা যেটা আমরা, পাথিরারা উইকেট পেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা জেনারেলি। তো তবে চেন্নাইয়ের ব্যাটিং এর থেকে অনেক বেশি মজবুত লাগছে, যেখানে কম্বোজ দেখলাম ফিট হয়ে গেছে, তার সঙ্গে খালিল তো প্রথম থেকেই ভালো বল করছে, পাখিরানা যথেষ্ট ভালো বোলার আমরা জানি, তার সঙ্গে নূর আহমেদ, কালকে আশ্বিন খেলেনি, জাদেজা ছিল। তো সব একটা চেন্নাই এজ আ বোলিং ইউনিট লুকিং গুড। এটা একটা তো সৈকত, কালকে চেন্নাই জিতলো, জেতার পরে আপাতত পয়েন্টস টেবিলে চেন্নাই কোথায় উঠে এলো? নাকি যেখানে ছিল সেখানেই আছে?
পয়েন্টস টেবিলে চেন্নাই আপাতত এখনো লাস্টেই আছে, ওকে। পয়েন্টস বেড়েছে, 4 পয়েন্টে এসছে, বাট তাদের নেট রান রেট সানরাইজার্স এর থেকে লো, সেই কারণে খুব মার্জিনাল যদিও, বাট তারা এখনো লাস্ট পজিশনেই রয়েছে। এলএসজিও ফোর্থ পজিশনে ছিল, ফোর্থ পজিশনেই রয়েছে, বাট ওরা ওকে। যেহেতু এই ম্যাচটা হেরে গেল, ওদের এখন 4 উইনস 3 লসেস। তো ওরা কিন্তু আজকে যে নেক্সট ম্যাচ কেকেআর ভার্সেস পাঞ্জাব, ফিফথ আর সিক্স সেখানে পজিশন, কেকেআর যদি জিতে যায়, যে জিতবে সে ওদেরকে যে টপকে জিতবে যাবে। সে আরামসে এলএসজি কে টপকে যেতে পারে, এটা আমরা বলতে পারি। তো ওকে। এলএসজি ওকে। শুরু খুব ভালো করেছিল, নো ডাউট। ওদের হুম। টিম কিন্তু খুবই আন্ডার রেটেড ছিল, শুরুতে কেউ ওদেরকে সেই জায়গাটা দেয়নি বা বড় সেই কর্তব্যের আশ্বাস মধ্যে দেয়নি। ধরেনি, হ্যাঁ। হ্যাঁ, কেউ ওদেরকে ভাবেইনি যে এলএসজি এতটা পারফর্ম করবে, মিড টুর্নামেন্টে ওরা মোটামুটি ফোর্থ ফিফথ পজিশনে থাকবে। তো ওরা অনেকটাই হ্যাঁ। এক্সিড করেছে এক্সপেকটেশনস। তবে আমি কিন্তু দেখছি যে এলএসজির ব্যাটিং যদি কনসিস্টেন্ট বেসিসে ক্লিক না করে, ওদের টপ 3 যদি ফায়ার না করে প্রত্যেকটা ম্যাচে, এমন নয় যে মাঝে মাঝে, প্রত্যেকটা ম্যাচে যদি ফায়ার না করে টপ 3, তাহলে কিন্তু ওদের প্লে অফসে যাওয়ার চান্সেস খুবই কম লাগছে আমার। ওকে, ঠিক আছে। আমরা আজকের ম্যাচে আসবো, যেখানে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের। আজকে পাঞ্জাবের ঘরের মাঠে খেলা মুলানপুরে, যেখানে একটা সব থেকে বড় তাৎপর্য হচ্ছে কেকেআরের গতবারের এক্স ক্যাপ্টেন, গতবারের ক্যাপ্টেন, এবারের এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের টিম হচ্ছে পাঞ্জাব কিংস। তো আজকে একটা বুঝিয়ে দেওয়ার লড়াই যে কি মানে কেকেআর ছেড়ে দিয়ে ভালো করলো, নাকি শ্রেয়াস আইয়ার যে কতটা যোগ্য সেটা শ্রেয়াস আইয়ার দেখিয়ে দেবে। তাই হোক, আজকের ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড? আজকে ট্রিমেন্ডাসলি এক্সাইটিং একটা ম্যাচ, বোলানপুরে খেলা। বোলানপুরের পিচটা হাই স্কোরিং পিচ, দুটো খেলা হয়েছে, দুটো খেলাতেই খুব হাই স্কোরিং টোটালস হয়েছে। তো উইচ এভার টিম উইন্স দ্য টস, আমি এক্সপেক্ট করছি যে খুব হাই একটা টোটাল হবে, আর রান চেসও মানে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। শ্রেয়াস আইয়ারের অবভিয়াসলি একটা পয়েন্ট আছে প্রুফ করার জন্য। কি হয়েছিল আমরা কেউ জানি না ভেতরে। আহ, না না, শ্রেয়াস সেটা তো আমরা আইয়ারকে কেউ জানি না। শ্রেয়াস আইয়ারকে কোন রকম ক্রেডিট দেওয়া হয়নি বা অ্যাপ্রোচ করা হয়নি রিটেনশনের জন্য, নাকি শ্রেয়াস আইয়ারের নাকি লুজ শ্রেয়াস বেশি আইয়ার ছিল? 30 কোটি টাকা চেয়েছিল, সেটা হ্যাঁ, আমরা কেউ জানি না তো সঠিকভাবে। আমরা কেউ জানি না, আমাদেরকে জাজ করা উচিত নয় বাইরে থেকে। বাট হোয়াট এভার ইট ইজ, একদমই। দুজনেরই পয়েন্ট টু প্রুভ আছে। শ্রেয়াস আইয়ারের দিক থেকে একটা ইন্ডিভিজুয়াল রয়েছে পয়েন্ট, যে এটা সত্যি আহ, যে কেকেআর যখন টাইটেল জিতলো, শ্রেয়াস আইয়ারের থেকে কিন্তু ক্রেডিট বেশি পায় গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর, ইয়েস, এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আই থিঙ্ক আরো সবাই একমত হবে আমার সাথে যে শ্রেয়াস আইয়ার অ্যাজ আ ক্যাপ্টেন লিড করেছিল যেভাবে, হুম। সেটার কিন্তু ডিউ ক্রেডিট ততটা পাইনি। কিন্তু হ্যাঁ, ততটা ক্রেডিট কিন্তু ওকে নিয়ে পায়নি। কিন্তু অতটা সেটার হয়তো মাতামাতি একটা হয়নি। কারণ আছে, সেটা হচ্ছে গতবারের খেলা যদি আমরা কলকাতার দেখি, সেখানে শ্রেয়াস আইয়ার অ্যাজ আ প্লেয়ার হুম। খুব একটা ব্যাটিং করার সুযোগ পায়নি, বা ব্যাটিং করলেও খুব একটা রান ছিল না, ও বিশেষ রান করতে পারেনি। যে এমন কিছু রান বাকি থাকলো, কারণ আগের বছর সুনীল নারিন, ফিল সল্ট এতটাই ফর্মে ছিল হুম। যে অর্ধেক ম্যাচে তারাই রান করেছে টপ অর্ডার। তো সেখানে কিন্তু দাঁড়িয়ে একটা শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেনের কি ইম্প্যাক্ট শুধু তার ব্যাট দিয়ে, যে তার ব্যাটে এত রান এলেই তার ক্যাপ্টেন্সির ইম্প্যাক্ট হবে? কেন আমরা যখন কেকেআর ফিল্ডিং করতো, যখন বোলিং চেঞ্জেস এত মারাত্মক মারাত্মক করতো শ্রেয়াস আইয়ার, ইম্পর্টেন্ট টাইমে আন্দ্রে রাসেলকে আনা, বা ডেথ ওভার্সে কিছু কিছু চেঞ্জেস, হর্ষিত রানাকে পার্টিকুলার কিছু ওভার দেওয়া। একটা পার্টিকুলার ম্যাচ রয়েছে সানরাইজার্স এর এগেনস্টে, যেখানে হর্ষিত রানাকে লাস্ট ওভার দেওয়ার একটা বিশাল ব্রেভ ডিসিশন নিয়েছিল শ্রেয়াস আইয়ার, পুরোপুরি ম্যাচটাকে পাল্টে দিয়েছিল। সৈকত, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। কিন্তু সৈকত, আমি সেদিনকে আইপিএল টিমের একজনের সঙ্গে কথা হচ্ছিল একটি দলের, তো সেখানে আমি একটা জিনিস যেটা শুনলাম, বিষয়টা হচ্ছে এখন কি ফিল্ডিং হবে কোন প্লেয়ারের জন্য, বা কোন প্লেয়ার ব্যাট করলে তার এগেন্সে কোন বোলারকে নামানো হবে, বা ডেথ ওভার কে করবে, বা এই থেকে এই রান বাকি থাকলে কোন বোলার বল করতে আসবে, এগুলো নাকি আজকাল যারা ভিডিও অ্যানালিস্ট আছে
এবং যারা ম্যানেজমেন্টে আছে, মেন্টর, কোচ, তারা সবাই মিলে একটা ব্লু প্রিন্ট তৈরি করে। এরপরে গিয়ে মাঠে 10-20% ডিসিশনই থাকে যেটা ক্যাপ্টেন নিজের থেকে নিতে পারে। আদারওয়াইজ এখন কিন্তু আর শুধুমাত্র সেই ক্যাপ্টেন্সি ব্যাপারটা নেই যে ক্যাপ্টেন নিজের মনের মতো করে প্লেয়ার পিক করছে বা ফিল্ডিং সেট করছে বা বোলার নিয়ে আসছে। সেটা হয়তো ধোনি বা রোহিত শর্মা এই একজন দুজন ক্যাপ্টেনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু আদারওয়াইজ এখন পুরোটাই মানে খুব ডেটা বেসড গেম হয়ে গেছে, যেখানে এই প্লেয়ার নামলে এই প্লেয়ারটা এখানে শর্ট মারে তো এখানে ফিল্ডার রাখতে হবে, এই বোলারের কাছে এতবার আউট হয়েছে তো এই বোলারকে নিয়ে আসতে হবে। আমি শুনেছি এগুলো নাকি সমস্ত কিছু ম্যানেজমেন্ট থেকেই ঠিক হয়, সেখানে ক্যাপ্টেন্সির খুব কিছু পড়ে থাকে কি। হ্যাঁ সেটা তো হ্যাঁ আমি বুঝলাম যে এরকম ডেটা বেসড একটা ইনপুট তো থাকেই সবকটা টিমের, প্রচন্ড ইনভেস্টমেন্ট থাকে এইসবের জিনিসে ম্যানেজমেন্ট থেকে, বাট স্টিল একটা হিউম্যান অ্যাসপেক্ট থাকেই। আমি মনে করি যে একটা ক্যাপ্টেন একটা মানুষ, তার একটা যে নিজস্ব একটা ইনপুট সেটা কিন্তু সবসময় মাঠে থাকা উচিত। কারণ যদি আমরা সবকিছু ডেটা বেসডেই চলে যাই, তাহলে কিন্তু আলাদা করে কাউকে ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করার কোনো মানে হয় না। আমরা ঠিক, আমি সৈকত। এই যে শ্রেয়াস আইয়ারকে 26 কোটি টাকা দিয়ে পাঞ্জাব নিয়েছে, এটা কিন্তু নট অনলি অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ ক্যাপ্টেনও। এবার যদি পাঞ্জাব ম্যানেজমেন্টের জাস্ট প্ল্যান এটাই থাকে যে ঠিক আছে রিকি পন্টিং তো রয়েছে ম্যানেজমেন্টে, রিকি পন্টিংই বাইরে থেকে টিমটাকে চালনা করবে, তাহলে তো শ্রেয়াস আইয়ারের পেছনেই ওদের যাওয়ার কোনো দরকার ছিল না। ওরা যে কোনো একজন মানে টম ডিক এন্ড হ্যারিকেই দাঁড় করিয়ে দিতে পারতো, তার থ্রু দিয়ে ডিসিশনটাকে রিলে করে দিতে পারতো। তো আমি এখনো আমি মনে তোর করি কথাটা যে বুঝতে পেরেছি। ক্যাপ্টেনের আমি তোর এখনো কথাটা একটা রোল বুঝতে আছে। পেরেছি। তো সৈকত, আমরা এই ব্যাপারটাকে সরিয়ে রাখি। আজকে কুইক প্রেডিকশনে আসবো। তোর কি মনে হচ্ছে আজকে পাঞ্জাব নাকি কলকাতা? আমি দিল সে কলকাতার নেই, সাথে দিমাগ যাব, সে বাতাও। দিল সে ভি দিমাগ সে ভি কলকাতা। কলকাতা হুম। ফর্ম আছে, সিএসকে কে খুব হাই মার্জিনে হারিয়ে কনফিডেন্স প্রবাবলি খুব হাই। পাঞ্জাব দুটো পরপর ম্যাচে হারের শিকার হয়েছে, আর লাস্ট ম্যাচে স্পেশালি এতটা হাই একটা টার্গেট দিয়েও ওইভাবে হেরে যাওয়া, প্রায় 10 বল বাকি থাকতে 245 টার্গেট মানে চেস করানো, এটা কিন্তু ওদেরকে একটা খুব কম কনফিডেন্সে রাখবে। আই থিঙ্ক কেকেআর এটার অ্যাডভান্টেজ তুলবে। আর মুলানপুরে খেলা পিচ কিন্তু যা দুটো খেলা দেখা গেছে স্পিনকে কিন্তু হালকা ফেভার করছে, বল হালকা গ্রিপ করছে এই যা পিচে খেলা হয়। আমার মনে হয় যে কেকেআর যদি ওদের ট্রাইড অ্যান্ড টেস্টেড কম্বিনেশন নিয়ে খেলে, যেখানে ওরা স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলীকেই যদি নেয়, আমার মনে হয় নেয়। যে এই এই টিম কম্বিনেশনটা ক্লিক কলকাতা করবে ফেভার এই পাবে। পিচে। কলকাতা ফেভার ওকে। পাবে। আর কলকাতার কম্বিনেশন অনেকটা বেশি সুটেড এই রাউন্ডে। তবে আমার মনে হয় আজকের ম্যাচে আমি পাঞ্জাবকে এগিয়ে রাখবো। কারণ আমার মনে হয় যে শ্রেয়াস আইয়ার যে পয়েন্ট গুলো প্রুভ করার, সেগুলো শ্রেয়াস আইয়ার আজকে প্রুভ করার চেষ্টা করবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আগের ম্যাচে পাঞ্জাব অসাধারণ ব্যাটিং করেছিল, কিন্তু যেখানে হায়দ্রাবাদ সে অত বড় রানটা চেস করে দেয়, তো সেই জন্য তারা অনেক বেশি হাংরি থাকবে। আর আমার দু তিনটে প্লেয়ারকে পাঞ্জাবের টিমে অ্যাজ আ ব্যাটসম্যান প্রচন্ড ভালো লাগছে, সেটা হচ্ছে প্রিয়ান্স আরিয়া, তার সঙ্গে প্রাপ সিং, তার সঙ্গে শ্রেয়াস আইয়াররা বিধ্বংসী ব্যাটিং মনে হচ্ছে। কলকাতার ব্যাটিং এ আমি কিছুটা ভরসা করতে পারছি না অ্যাকচুয়ালি যদি বলি, কারণ একমাত্র আমার রাহানে, রঘুবংশী এবং রিঙ্কু সিং, এই তিনজনকে আমার ঠিকঠাক মনে হচ্ছে। আদারওয়াইজ রাসেল বিলকুল ফর্মে নেই। ভেঙ্কটেশ আইয়ার এখন অব্দি একটা ম্যাচেই ঠিকঠাক খেলেছে, কিন্তু একটা ম্যাচে রান পেলেও প্রচন্ড ফাম্বেল করছে। ওপেনিং জুটিতে নারিনের ওপর তো ভরসা করা যায় না, যদি খেলে খুব ভালো, যদি না খেলে দোষ দেওয়ার মতো কিছু নেই। কুইন্টন ডিকক এখনো এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পর সেট হয়নি। তো সবকিছু মিলিয়ে আমি কলকাতার ব্যাটিং নিয়ে কিছুটা দ্বিধায় আছি আর কি, কোন দিন ভালো খেলবে কোন দিন খারাপ খেলবে ব্যাপারটা নিয়ে খুব ডাইসি। আর অ্যাজ আ বোলিং ইউনিট যদি আমি দেখি, তো কলকাতার বোলিং যদি স্পিনের সাহায্য পাই উইকেটে, তাহলে কলকাতার বোলিং ভালো করবে, নিঃসন্দেহে ভালো করবে। কিন্তু যদি সম্পূর্ণ ব্যাটিং উইকেটে খেলা হয়, সেখানে কিন্তু কলকাতার বোলিং আহ পাঞ্জাবের থেকে ভালো বলে আমি মনে করি না। আর পাঞ্জাবের বোলিং এ আমরা আর্শদীপকে দেখতে পাচ্ছি,
আমরা চাহালকে দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে কলকাতার বোলিং আমরা ইডেনেও দেখেছি প্রচন্ড মার খেয়েছিল, ব্যাটিং পিচে পড়লে কিন্তু কলকাতার বোলিং খুব একটা কাজ করছে না। তো সব দিক মিলিয়ে দেখা যাক। ঘরের মাঠে খেলা পাঞ্জাবের, আমি পাঞ্জাবকে এগিয়ে রাখি। তো আমি বলছি পাঞ্জাব, সৈকত বলছে কলকাতা। আলটিমেটলি কি হয় সেটা দেখার জন্য 7:30টায় আইপিএল এ পাঞ্জাব ভার্সেস কলকাতা ম্যাচ দেখতে হবে। আর আমাদের সকল দর্শককে জানাই বাংলায় শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনাদের এই বছরটা খুব ভালো কাটুক, অনেক উন্নতি হোক, অগ্রগতি হোক। আজকের মতো আমরা আমাদের পোস্ট ম্যাচ রিভিউ এবং প্রি ম্যাচ শো এখানেই শেষ করছি। যারা যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যা মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.